শ্রী গুরুজয়, আপনারা সবাই ভালো আছেন তো? চলে এসেছি গুরু পুজোর দ্বিতীয় পর্বের ব্লগ নিয়ে। শ্রীগুরু সংঘের প্রত্যেক ভক্ত শিষ্যর বাড়িতেই মঙ্গল ঘটের নিত্য সেবা হয়। চলুন মঙ্গল ঘটের এক অলৌকিক মাহাত্ম্যের কথা দিদার থেকেই শুনে নিই। তো শ্রীগুরু সংঘের যারা শিষ্য ভক্তগণ আছে তারা প্রত্যেকেই জানেন যে আমাদের মঙ্গল ঘটের আমরা পুজো করি। মঙ্গল ঘাটের সেবার একটি নির্দিষ্ট নিয়ম আমরা মেনে চলি। তো মঙ্গল ঘাটের মাহাত্ম্য সম্পর্কে একটি ঘটনা, আমার পরিবারেরই একটি ঘটনা, তো আমার দিদা আপনাদেরকে একটু বলবে। তো বলো এবার। হ্যাঁ, মঙ্গলে আমার মা বাবা এরা ছিল ভক্ত, কুলগুরুর কাছে দীক্ষিত ছিল। কিন্তু আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। ও রোজ আনতো, রোজ খেত। কিন্তু তখন মঙ্গল ঘট যখন নিল, বলে কিনা মঙ্গল ঘটে কোথার দিকে রাখবো, মঙ্গল ঘটে রাখলে আমাদের অসুবিধা হবে, মঙ্গল ঘটে রাখতে পারবো না। কিন্তু আমরা সবসময় বলতাম মঙ্গল ঘট সেবা করলে অতিথি এলেও ওর ভিতর দিয়ে হয়ে যাচ্ছে, আরও থাকছে অন্য। তা মা সেইবার রান্না করেছে, রান্না করে প্রসাদ খাওয়ার পরেও আরও রয়েছে। সেই থেকে মায়ের একটা খুব বিশ্বাস হলো যে মঙ্গল ঘটের কি মাহাত্ম্য, মঙ্গল ঘটের সেবা করলে কি হয়, যে অন্য কষ্ট তো থাকবে না, যে করেও সে চালাইয়ে নেবে। এবং সেই থেকেই আমরা প্রত্যেকেই বলি যে মঙ্গল ঘটের সেবা যাতে ভালোভাবে হয়। আর মঙ্গল ঘটের সেবা তো আমাদের করা একান্ত কর্তব্য। শিষ্যর দীক্ষা নিলে মঙ্গল ঘাটের সেবা অবশ্যই করতে হবে। সে মঙ্গল ঘাটের সেবা মানে যখন পূজা দিতে গেল, কি সকালবেলা উঠে স্নান করে মঙ্গল ঘাটে সিঁদুর পরিয়ে মঙ্গল ঘাটের চাল রেখে তাকে প্রণাম করে আমরা রান্নাবান্না যদি করি, তাতে মানে ভালো হবে, ছাড়া খারাপ হবে না। এই জন্যই আমরা প্রত্যেককে বলি মঙ্গল ঘাটের সেবা করতে। বুঝতে বলছি মঙ্গল ঘাটের সেবা করলে বুঝতে পারবা মঙ্গল ঘাটের কি মহিমা। আমরা নিজেরা উপলব্ধি করছি, সবাইকে বলছি যাতে মঙ্গল ঘাটের সেবা করতে পরে। আর এখন চলছে ভোগারতি। ভোগারতি এক অদ্ভুত অনুভূতি নিয়ে আসে। ভোগারতির তালে তালে সবাই মেতে ওঠে। আবার সাথে এটাও মনে চলে আসে যে এটি শেষ হলেই অনুষ্ঠানের শেষ, আবার দীর্ঘ 1 বছরের অপেক্ষা। আর এখানে সবাই দুবাহু তুলে ভক্তিরসে মেতে উঠেছে ভোগারতির তালির সাথে। আর যে কোনো অনুষ্ঠানের এক অভিন্ন অংশ হলো এই হাসি মজা, তা সে যে প্রজন্মেরই হোক না কেন। আর ভোগারতির এই পুষ্প বৃষ্টির অংশটি আমার খুব প্রিয়। আর এখন চলছে ভোগ দর্শন, সাথে একটু গল্প এবং হাসি মজার পালা। আর এটিই ছিল গুরুদেবের শ্রীচরণে নিবেদিত অতি সামান্য এক ভোগের আয়োজন। এই যে জামাই বাবু এখানে বসে আছে, আর এই যে 2 শালি, আর এই যে আরেক শালি। কেউ ইয়ার্কি মারছে না, ইয়ার্কিটা শালাকে মারতে হচ্ছে। এরকম বোরিং শালি কি আপনাদের চাই? এই ব্যক্তিটা পেয়েছে এরকম বোরিং শালি, ভাবুন। এরকম বোরিং শালি। আবার আমি বদনাম করছি, তাতেও এরা হাসছে। এদের শালি হওয়ার ট্রেনিং কি আপনারা দিতে পারবেন? দরকার আছে শালি হওয়ার ট্রেনিং? হ্যাঁ, টপিক।
আর এখন ভাই মাথায় করে ভোগ নিয়ে যাচ্ছে রান্নাঘরে। আর ঠিক এই মুহূর্তেই ভোগকে অন্যান্য প্রসাদের সাথে মিশিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়। আর তারপর আগত সকল ভক্ত, শিষ্য, অতিথিবৃন্দের প্রসাদ গ্রহণের পরই এবং আপ্যায়নের পরই আমরা পরিবারের সকলে মিলে প্রসাদ গ্রহণ করি। আর যতদিন আমার দাদু বেঁচে ছিলেন ততদিন দাদু এবং বর্তমানে দিদা এবং আমার বড় মামা ও ছোট মামা সারা দিন না খেয়ে থাকে। সবার প্রসাদ গ্রহণের পরই, তত্ত্বাবধানের পরই তারা রাত্রিবেলা প্রসাদ গ্রহণ করে। আর বাবা খেতে দিচ্ছে। কি আছে খাবার? খাবারে আছে খিচুড়ি দিয়ে শুরু। এগুলো খিচুড়ি? হ্যাঁ, ও খিচুড়ি এরকম হয় না? পরে বড় মাম্মাম নিয়ে আসছে গরম গরম ফুলকো ফুলকো বেগুনি। এই যে এরম अच्छा लाइट आ रहा है। মনাদিরটা সব বোতলটা সরা। দিদিরা কোথায়? মাসি একটু তাকাও। মাসি বেগুনি হ্যাঁ, খাচ্ছে। ওই বদ্দাকে ডাকো, বদ্দা তাকাও একটু। তাকা, তমাল তাকা। তমাল নিচু, অতকে দেখা যাচ্ছে না। এই তো। এবার চলে আসছে এটা কি? এটা চলে আসছে লাবড়া। এবার আলুর দম। আর গল্পতে আমি এমন মেতে উঠেছিলাম যে চাটনি, পায়েস আর মিষ্টির ভিডিও বানাতেই ভুলে গেছি। এভাবেই গুরু পুজো 2025 স্মৃতির স্মরণের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকলো। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন একটি ব্লগে। ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। শ্রী গুরু জয়।